হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি, মানে ভালো আছি, খারাপ আছি, দুটো মিলেমিশে। আসলে এটা তো আর ভালো থাকা না, বেঁচে থাকতে হবে, তাই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এটাই। তো এখন বাজে দুপুর 12টা, আর আজকে হচ্ছে জুনের 1 তারিখ। 1 মাস হয়ে গেল দেখতে দেখতে ভাই আমাদের মধ্যে নেই। আসলে যে ঘটনাটা ঘটেছিল সেটা ওই 1 মে ঘটেছিল দুপুর 12টাতে। আজকে সেই 1 জুন দুপুর 12টা। কী থেকে কি হয়ে গেল, মানে ভাবলেও না কেমন লাগে, মানে বিশ্বাসই করা যায় না, মেনেই নেওয়া যায় না। আজ যদি ভাই বাড়িতে থাকতো তাহলে হয়তো মন মানতো যে ভাই আর নেই। এরকমটা হতো না যে সবসময় আমরা একসঙ্গে থাকতাম, হঠাৎ করে ও নেই, এরকমটা মনে হতো তাহলে সত্যি হয়তো ও নেই। কিন্তু ভাই তো কলকাতা থাকতো, আমাদের সঙ্গে তো খুব কম থাকতো, ওখানে থাকতো 5 বছর হলো। তো এখন আমাদের সবার মনে হয় কি ও যেন আছে, কলকাতাতে পড়াশোনাই করছে, এরকমটা মনে হচ্ছে। কিন্তু ও যে আর নেই সেটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। বারবার মনে হচ্ছে ও ওখানেই আছে, পড়ছে, এটাই। তো 1 মে সেই ঘটনার পরে কখনো ভাবিনি যে ভাইকে আমরা এভাবে হারিয়ে ফেলবো। একবারের জন্য মনে হয়নি, হ্যাঁ কিছু একটা ব্যথা পেয়েছে, চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে, এরকমটা মনে হয়েছিল। একবারের জন্য ভাবনায় আসেনি যে ভাইকে আর আমরা কোনোদিন দেখতে পারবো না। বাবার 1 তারিখে ভাইকে ফোন করে, যেহেতু বাবা 1 তারিখে ভাইকে টাকা পাঠায়, তখন বাজে ওই 1:30 কি 2টা এরকম। তো ভাইকে ফোন করে বলে তোকে টাকা পাঠাচ্ছি, টাকা যাচ্ছে না কেন? তখন কিন্তু ভাই অসুস্থ, তো বলছে দেখছি কোন অ্যাকাউন্টে দেখছি। তবুও ভাই একবারের জন্য বাবাকে বলেনি যে আমার এরকম অবস্থা। ভাইয়ের ফোন রাখার সঙ্গে সঙ্গে ওখানকার একটা কাকি মায়ের ফোনে ফোন করে, তখন সবাই আমরা জানতে পারি। মানে তারপরে বাবা সবাইকে আমাদের জানায়, আমাদের বাড়িতে ফোন করে। আর তোমাদের আগেও বলেছি, তখনই আমি আমার ভাইকে ফোন করি, যেহেতু তখন আমার বর বাড়িতেই ছিল, তো তখনই ফোন করি, কথা বলি। আমরা না কিছুতেই বুঝতে পারছি না জিনিসটা কি হয়েছে। সবাই বলছে ভাই গাছে লিচু পড়তে উঠেছিল, সেখান থেকে পড়ে গেছে। আচ্ছা, গাছ থেকে যদি পড়ে যেত হঠাৎ করে, তাহলে তখনই কিছু হতে পারতো, তাই তো? পরে ওই 14টা ঘন্টা কেন ও বেঁচে ছিল তাহলে বলো? গাছ থেকে পড়ে যাওয়া ঘটনা এরকম আমাদের আমাদের এই যে বাড়ি, মানে আমার বাবার বাড়ির পাশেই একটা বাড়ি আছে। তো সেই বাড়ির একটা ছেলে গাছ থেকে পড়ে মারা গেছে, জাম গাছ থেকে। তখন আমি ক্লাস 5 পড়ি তখন। তো সে গাছ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত কেউ শোনেনি যে কেউ গাছ থেকে পড়ে গিয়ে 14-15 ঘন্টা জীবিত থাকার পরে মারা যায়। হ্যাঁ, এরকম হয়েছে, কারো হাত পা ভেঙেছে, কিন্তু সে ঠিক আছে। জিনিসটা কীরকম তোমরাই বলো। এবার ভাইয়ের সঙ্গে যখন আমি কথা বলি, তখন ভাই একবারও কেন বললো না যে আমি গাছ থেকে পড়ে গেছি। ঘটনা ঘটেছিল 12টায়, আমরা কথা বলি তখন ওই 2টো পার হয়ে গেছে। তো এই গ্যাপটা ছিল, এর মধ্যে ভাই রুমে এসে বমি করেছে, স্নান করেছে, সমস্ত জিনিস করেছে। এবার আমরা তো সবাই জানি মাথায় যদি কোনো আঘাত পাওয়া যায় আর এরপর যদি বমি হয় তাহলে আমরা আর বাঁচব না, এটা আমরা সবাই জানি।
এবার আমার ভাই তো আরও বেশি করে জানে, যেহেতু ও ওই লাইনেই ছিল, মেডিসিন, ফার্মাসিস্ট, যে মানে ওই সব লাইনেই ছিল, তো আমার ভাই তো এটা আরও বেশি জানবে। কেননা আমি একবার পড়ে গেছিলাম, যখন সোনু হচ্ছে 7-8 মাস হবে হয়তো বয়স। তো আমাদের মানে বাবার বাড়িতে যে কলেপারটা আছে সেখানে আমি স্লিপ কেটে পড়ে যাই। আর তখন ভাই দৌড়ে এসে মানে মাকে জিজ্ঞেস করে যে আমার কোথায় লাগছে, তো একটু মাথায় লেগেছিল। এরপর ভাই যখন কলকাতায় চলে যায়, ওখান থেকে মাঝে মধ্যে মাকে ফোন করে বলতো যে তখন কি দিদি বমি করেছিল। একটা মানে হয় না, মাথায় আঘাত পর আর কি বমিটা হলে ওটা একটু বেশি চিন্তার ব্যাপার, তো এসব নিয়ে মাকে খুব বলতো। তো এবার আমার কথা, ভাই তো বমি করেছিল গাছ থেকে, সবাই যে বলছে পড়ে গেছিলো, যাই হোক, তারপরে বমি করেছিল রুমে এসে। তো ও তো জানতো ও আর বাঁচবে না। সেই মুহূর্তে যখন আমি বাবা কথা বলি, মার সঙ্গে কথা বলেনি, কারণ মা ভেঙে পড়বে, কষ্ট পাবে, এই জন্য মার সাথে কথা বলেনি। একটু বাবার সঙ্গে বলেছিল, তারপর লাস্ট আমার সঙ্গে বলেছিল। তো একবার তো আমাকে বলতে পারতো যে দিদি আমি গাছ থেকে পড়ে গেছি, বমি করেছি, আমার হাতে হয়তো বেশি সময় নেই, কিছু একটা বলতে পারতো, তাই তো? তো কেন বললো না? কেন বললো না? এমনকি ওই পাশের বাড়ির কাকি জানতে পারে ঘটনাটা ওই 1.5 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে জানতে পারে। সে যখন ভাইয়ের রুমে আসে, দেখে বলে ভাই ঘুমিয়ে আছে, আর কাকিকে দেখে ভাই উঠে যায় আর বলে, কাকি বলে তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা হও। তো ভাই বলে যে আমার কিছু হয়নি। তো কাকি বলছে তোমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে। বলে ওই কান খোঁচাচ্ছিলাম তখন একটু লেগেছে। তাহলে আমাদেরকে আলাদা আলাদা কথা কেন বলবো? আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে, ভাই ঠিক কোথায় ব্যথা পেয়েছিল ও নিজেই কিছু বুঝতে পারছিল না। ও মাথায় এ পাশটায় ব্যথা পেয়েছে, সেখানে কোনো আঘাত মানে ক্ষতর যে চিহ্নটা সেটা নেই, কিন্তু ভেতরে পুরো রক্ত চাপা বেঁধেছিল। মানে যখন ওটাকে রিপোর্ট করা হয় তখন সেটা ধরা পড়ে যে পুরো রক্ত একদম চাপা বেঁধে আছে, মানে চাপা বেঁধে ছিল। তখন ডাক্তার বুঝেছিল আর বাঁচবে না বাচ্চাটা। সেটা সেই রাত্রে 8টা 9টা 10টা এরকম টাইমের ঘটনা। এবার ভাই যে ব্যথাটা মানে যে আঘাতটা পেয়েছিল যে জায়গায়, সেখানে কোনো চিহ্ন ছিল না। হয়তো ও হাতে দেখছে কোনো কিছু ওখানে নেই, এর জন্য বুঝতে পারছিল না যে ঠিক কী হয়েছিল, আর এর জন্য ও আমাদের বলতেও পারছিল না। এবার এটা আমরা কী করে বুঝবো যে ও গাছ থেকে পড়ে গেছিলো? অন্য কিছু তো হতে পারে। আর ওকে পড়ে যেতে কেউ দেখেনি, সবাই শুধু বলছে, ও বলছে ও দেখেছে, ও বলছে ও দেখেছে, কেউ বলছে একটা বাচ্চা দেখেছে। এবার সেই বাচ্চাকেও কেউ সামনে আনছে না। আমি তো কলকাতা যেতে পারিনি আমার ছোট বাচ্চার কারণে। এবার বাবা, বোন, আমার বর সবাই গিয়েছিল, তাদের সঙ্গে ওই বাচ্চার কথা বলা দেয়নি, বাচ্চার বাবাকে পাঠিয়েছিল। আমার কেমন জানি না বারবার মনে হচ্ছে যে বাচ্চাটা কিছু জানে, এর জন্যই বাচ্চাটাকে সামনে নিয়ে আসছে না। কারণ বড়রা মিথ্যা কথা বলতে পারলেও ছোটরা পারে না। বড়রা মিথ্যে কথাটা খুব সহজেই বলবে, কিন্তু যারা ছোট তারা ভুলেও সত্যিটা বলে দেয়, মিথ্যে বলতে বলতে ভুলে সত্যিটা বলে দেয়, যার জন্য ওই বাচ্চাকে কেউ সামনে নিয়ে আসছে না। আমরা এমন একটা কারোর মুখে শুনিনি যে বলেছে আমি দেখেছি কবির গাছে উঠেছিল, গাছ থেকে পড়ে গেছে। কেউ বলেনি এই কথাটা, শুধু বলছে ওই বাচ্চাটা দেখেছে। একবার বলছে আমার ভাই নাকি 2টো বাচ্চাকে নিয়ে গেছিলো বাগানে, একবার বলছে আমার ভাই একটা বাচ্চাকে নিয়ে গেছিলো বাগানে, আবার একবার বলছে আমার ভাই ফার্স্টে একা গিয়েছিল, তারপরে আসে আর একটা বাচ্চাকে নিয়ে যায় লিচু করার জন্য। মানে কোথাও কোনো মিল পাওয়া যাচ্ছে না। আর তার থেকেও বড় কথা, তোমাদেরকে আমি একটা ভিডিওতে একটা ফটো দিয়েছিলাম কয়েকটা গাছের ওখানে, যে গাছ থেকে আমার ভাই পড়ে গিয়েছিল। এবার
যখন আমার বর ওই বাগানে গিয়েছিল তখন ও ভিডিও করে নিয়ে আসে, সে ভিডিওটাও তোমাদেরকে দেখিয়েছি। তো দুটো জিনিস আমি খুব ভালো মতোই কদিন থেকে দেখছি, মানে বারবার দেখছি, একটা ফটো একটা ভিডিও, ঠিক আছে, বারবার দেখছি। এবার আমার দেখে না কেমন একটা সন্দেহ মনে হলো যে জিনিসটা তো এক মনে হচ্ছে না। আমি ফটো আর ভিডিও দুটোকে দু ফোন থেকে দেখছিলাম। যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফটোর মধ্যে ওই ভাঙা ডালের ছবিটা নেই আর ভিডিওতে আছে। তো এরপর আমি এই কথাটা আমার বরকে বলি, ও বলে কি হয়তো ফটোটা অন্য দিক থেকে তোলা হয়েছে, এই জন্য গাছের ডালটা দেখা যাচ্ছে না। আমি ফার্স্টে বললাম হতে পারে, তাহলে আবার আমি ভালো মতো চেক করে দেখি। তো এরপর আমি ওই ফটোটা আর ভিডিওটা আবার দেখি, আর ভিডিওটাও আমি ওরকম স্ক্রিনশট নিয়ে নিই, যেখান থেকে ফটোটা তোলা সেখান থেকে ভিডিওটা করা। ও আমার পর গিয়েছিল, জানবে জিনিসটা। তো আমি দুটো জিনিস একসঙ্গে করার পর দেখলাম যে যে ফটোটা ওরা দিয়েছিল ভাইয়ের ঘটনার 2 থেকে 3 দিন পরে হয়তো সেটা, আর যেটা ভাইয়ের ঘটনার 15 থেকে 20 দিন পরে, মানে আমার বাড়ির সবাই যখন যায়, তো দুটো জিনিসের মধ্যে অনেক তফাৎ। একটার মধ্যে ভাঙা ডাল নেই, একটার মধ্যে ভাঙা ডাল আছে। এবার আমি আমার বোনকে, যেহেতু আমার কাছে কারো নাম্বার নেই ওখানকার, আমার বোনের কাছে আছে, তো আমার বোনকে আমি বলি, মানে ওই ফটোটা তো আমার মানে বোনের ফোনেই পাঠিয়েছিল, এই জন্য আমার বোনকে বলি যে তোকে এই ফটোটা যে পাঠিয়েছে তাকে জিজ্ঞেস কর এই ফটোতে যে গাছটা আছে সেখান থেকে কি আমাদের ভাই পড়ে আছে। তো আমার বোন সেরকমই জিজ্ঞেস করে তাকে, আর সে বলে হ্যাঁ এই গাছের কথাই তো বলেছিল বাচ্চাটা। সেই ছেলেটা বলে হ্যাঁ ওই ছোট বাচ্চা এই গাছের কথাই বলেছিল। এরপর আমি যা যা বলি সেটাই আমার বোন জিজ্ঞেস করে, বলে যে তাহলে এইখানে ভাঙা ডাল কোথায়, যে ডাল থেকে ভেঙে আমার দাদা পড়ে সেই ডালটা কোথায়। তো সেই ছেলেটা বলে কি যে আমরা যখন গিয়েছিলাম সেখানে তো কোনো ভাঙা ডাল ছিল না বড়, এটা বলছে। কিন্তু আমার বর আমাদের বাড়িতে সবাই যখন যায় তখন দেখে একটা বিশাল বড় ভাঙা ডাল পড়ে আছে। এবার জিনিসটা শোনার পর না আরেকটু সন্দেহ হচ্ছে, এটা কী করে হতে পারে। তখন ওই ছেলেটা বলে এখানটায় যে ডালটা এটা কোত্থেকে এলো, মানে তখন আমরা বললাম যে আমার ভাই যদি পড়েই যায় গাছ থেকে ডাল ভেঙে, ওই প্রথম দিনের ফটোতে ডাল কেন থাকবে না, থাকার কথা তাই তো, কেন নেই কেন। তখন ওই ছেলেটা বলে যে আমরা যখন গিয়েছিলাম সেখানে একটা ছোট ডাল ভাঙা ছিল, কোনো বড় ডাল ছিল না, আর কয়েকটা লিচুর খোসা ছিল, এটা বলছে। এবার যখন আমার বর ওখানে যায় তখন দেখতে পারে, মানে আমার বর আরও মানে বাদ বাকি সবাই যখন যায় 5-6 জন মিলে, তখন দেখতে পারে সেখানে একটা বিশাল বড় ডাল ভাঙা আছে, কোনো ছোট ডাল ভাঙা নেই, হ্যাঁ লিচুর খোসা আছে। এবার সেই ঘটনার মধ্যে আর এই ঘটনার যে মানে দুটো জিনিস এর মধ্যে অনেকটা গ্যাপ ছিল। আমার ভাই পড়ে যায় 1 তারিখে, আর সেই গাছের আমরা ছবি পাই 2 বা 4 তারিখে। আর আমাদের এখান থেকে সবাই গিয়েছিল, কী বারে গিয়েছিল, এই বৃহস্পতিবার, মানে ওই 1 সপ্তাহ হলো আজকে হয়তো, মানে টোটাল আমার ভাইয়ের ওই ঘটনার 20 দিন হবে, 20 দিন বা 15 দিন পরে, 15-20 দিন পরে গিয়েছিল। তো এর মধ্যে ওখানে কি ঘটেছে আমরা কিচ্ছু জানি না। তো সমস্ত জিনিস মিলিয়ে দেখলে একটা জিনিসই বোঝা যাচ্ছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিকভাবেই ঘটানো ঘটনা। আমার ভাইকে এতটাই ভয় দেখিয়ে রেখেছিল কেউ বা কারা, যে আমরা যখন ফোনে কথা বলি তো কী হয়েছে, তখনও সাহস পায়নি আমাদের খুলে বলবে। হয়তো এমন কিছু ভয় ছিল ওর মনে, থাকতেই পারে, একটা ছেলে বাইরে থাকতো, পড়াশোনা করতো, থাকতেই পারে কিছু ভয়ের জিনিস, তাই না। এবার সেই 1 তারিখে নাকি আমার ভাই সেই গুরুকে ফোন করেছিল, কোন একটা ওটিপি চেয়েছিল। সে গুরু বলছে যে আমার ভাই নাকি একটা ওটিপি দিয়েছিল, তার ফোনে সেটা লাগবে, সেটা নাকি জানি না কী ব্যাপারে এই গুরু সেটা নিয়ে
মিথ্যে কথাও আমাদের বলতে পারে, সত্যি কথাও। দেখা গেলো আমার ভাই চেয়েছিল যে কারণে সেটা না, পুরোটাই উল্টিয়ে আমাদের বলছে। কিন্তু আমার ভাইকে এই একটা বৎসর অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে। আমরা ঠিকভাবে সেটা বুঝতে পারিনি। আমরা এত দূর থেকে কীভাবে বুঝবো, তোমরাই বলো। আর অনেকে বলছো যে পড়তে গিয়ে গুরুর পাল্লায় কী করে পড়লো, সেটা একদমই সত্যি। যেটা জিনিস, আমার ভাই তো গিয়েই গুরুর পাল্লায় পড়েনি। আমার ভাই গিয়েছে 5 বছর চলছে, তো 4 বছর পুরোই ভালো ছিল, একদমই আলাদা ছিল, নর্মাল স্বাভাবিক একটা ছেলে। এই লাস্ট 1 বছর আমার ভাইয়ের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে। 4 বছর ও যে বন্ধুর সঙ্গে ছিল ওখানটায়, তারা সবাই যার যার মতো চলে যায় বাড়িতে, কিন্তু হঠাৎ করে ভাই ওখানে থেকে যায়। তার পেছনে একটা কারণ আছে, তোমাদেরকে সেটা কিছুদিন পরে বলছি কেন ওখানে থেকে যায়। ভাইয়ের কথা ছিল 4 বছর কমপ্লিট হবে, হাতে লাইসেন্স পাবে, চলে আসবে। কিন্তু ওই লাস্ট ইয়ারে ওর সঙ্গে একটা ঘটনা ঘটে যার জন্য ওখানে থেকে যায়। একটা কারণ শুধু, সেই কারণটাও অনেক বড়, তোমাদেরকে জানাবো বলছি, কিছুদিন সময় দাও, শুধু জানাবো। এবার যে ঘটনা ঘটে সেখানে অনেকজনই জড়িত, অনেক কিছু হয়েছে, সেটা কিছুদিন পর তোমাদের জানাচ্ছি। তো আমাদের মনে হচ্ছে সেই ঘটনার সঙ্গে এই গুরুর কোনোভাবে হাত আছে, বা কোনোভাবে কোনো লিঙ্ক আছে, যার জন্য ভাই ওই গুরুর সন্ধান পেয়েছে, বা গুরু আমার ভাইয়ের সন্ধান পেয়েছে। তো একটা ছেলে একা থাকে, তাকে যে যেটা বলেছে, যে যেটা বুঝিয়েছে সেটাই ও শুনেছে। একটা বয়সে হয় ছেলেদের বা মেয়েদের তাদের বাড়ির লোকের কথা শুনতে ইচ্ছে করে না, অন্য কেউ যেটা বলে সেটা ভালো লাগে, শুনতে ইচ্ছে করে। সেটা আমার ভাইয়ের সঙ্গে হয়েছিল। যদি আমরা আমাদের ভাইকে বাড়িতে রাখতে পারতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আসলে আমরা কেউ বুঝতে পারিনি। ভাই যাওয়ার সময় বলে যায় যে আর তো মাত্র 13টা মাস বাকি, তারপরে তো আমি চলেই আসবো। এটা বাবাকেও বলে, মাকেও বলে, আমাদের সবাইকেই বলে। এর জন্য সেভাবে আর কেউ জোর দেওয়া হয়নি। এই লাইসেন্সটা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটে, মানে ওই সপ্তাহের মধ্যেই আসার কথা। এবার ভাইয়ের মেলে হয়তো আসছে, আমরা কি করে খুলতে পারবো না। এবার আমার ভাইয়ের রুম থেকে কিছু বিল পাওয়া গেছে, কিছু বক্স পাওয়া গেছে, সেগুলো সব তোমাদের জানাবো। কিছু ফটো পাওয়া গেছে, জানাবো। শুধু কয়েকটা দিন যাচ্ছি আমরা আর কি। তো কেউ কেউ বলছো যে বাচ্চাটা তো মারা গেছে, তাকে নিয়ে তো কোনো টানাটানি করছো, শান্তিতে থাকতে দাও। এবার ওই বাচ্চাটা আমার ভাই। যদি আজকে আমার ভাই কোনো অসুস্থতার কারণে মারা যেত, কোনো নর্মাল যে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে সেভাবে মারা যেত, মনকে বুঝাতাম যে হ্যাঁ এর জন্য হয়েছে। কিন্তু আমার ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে, এটা কি, এটার কোনো উত্তরই নেই। সত্যি ঠিক কী উত্তর, কী হয়েছিল সঙ্গে, কেন হয়েছিল, আমাদের কাছে পুরো অন্ধকার জিনিসটা। তো আমরা চাইবো না সেটা জানতে বা তোমাদের জানাতে, চাইবো তো যে ঠিক কী হয়েছিল। আমাদের একটা অধিকার আছে জানার, আমরা ওর বাড়ির লোক। আমরা দিনের পর দিন, রাতের পর রাত এই হাসছি, এই খাচ্ছি, কিন্তু তার মধ্যেও শুধু একটা কথাই মনে হচ্ছে যে ভাইয়ের সঙ্গে ঠিক কী হয়েছিল। আমরা কি এটা কোনোদিনও জানতে পারবো না? তোমাদেরকে তো বারবার বলছি, এটা কোনো স্বাভাবিক মৃত্যু হলে আমরা এটা মেনে নিতাম, বলতাম না সেভাবে। একবার বলতাম, তবে চুপ হয়ে যেতাম, মনকে বোঝাতাম। কিন্তু এটা তো স্বাভাবিকভাবে ঘটনা না, তাহলে কী করে মনকে বোঝাবো, কী করে চুপ থাকবো, তোমরাই বলো। আমরা চাই না কোনো দিদি, কোনো বোন, কোনো বাবা, কোনো মা তাদের বাড়ির ছেলেকে হারায়। এই যন্ত্রণাটা খুব কঠিন। আর এক একজন বলছে একই টপিক পেয়েছো ভিডিও করার জন্য। আমি তো আর রোজ দিন আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও করি না, আমি আমার দিন যেভাবে কাটাই সেভাবেই ভিডিও করি।
আমি যেভাবে চলি, যেভাবে থাকি, যেখানে থাকি, যেটা করি, যেটা খাই, সেটা নিয়ে ভিডিও করি। তো আমার কাজই তো এটা, আমাদের সাথে যেটা হচ্ছে সেটা নিয়ে ভিডিও করা। তো এই মুহূর্তে আমি আমার ভাইকে ছাড়া কি পাড়া প্রতিবেশীকে নিয়ে ভিডিও করব? সত্যি কিছু মানুষের মানসিকতা এমন, বুঝে উঠতে পারি না। তোমার ইচ্ছে হয় না তুমি দেখো না, যেদিন তোমার বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটবে বুঝবে এটা কতটা কষ্টের। এবার আমার ভাইকে নিয়ে ভিডিও বানালেও দোষ। তো অনেক দিন থেকে 1 মাস হয়ে গেলেও কোনো আমি রিলস বানাই না, ইচ্ছেই করে না, কারো রিলস দেখিও না। মোবাইল ওই শুধু একটু ভিডিও ধরো আপলোড করি ব্যাস, সেভাবে কোনো আর ভিডিও করি ব্যাস, সেভাবে কোনো মোবাইল ধরি না। কিন্তু কালকে কি মনে হলো, ফোনটা একটু ধরলাম, আর একটা গান খুব ভালো লাগলো, ভাইয়ের কথা মনে পড়ছিলো তখন ওর ফটোগুলো দেখতে দেখতে। তো হঠাৎ করে একটা রিলস বানাই, আর আমি ভাবলাম যে এই রিলসটা আমি বানাচ্ছি, এটা আপলোড করবো, সঙ্গে সঙ্গে কোনো নেগেটিভ কমেন্ট আসবে, সেটা আমি ভেবেইছিলাম। তো ব্যাস তাই হলো। একজন বলছে তোমার নাকি ভাই মারা গেছে, তুমি আবার রিলস বানাচ্ছ, কী করে পারো? আমি কি ওখানে হাসাহাসি নাচ গান করছি? রিলসটা কি গান সেটা শুনে নিও। বললাম না, কিছু মানুষের স্বভাবই ওরকম, তুমি যেদিকেই যাবে সেদিকেই তোমার খুঁত ধরবে, ধরতে থাকো, আমার কোনো যায় আসে না। আমাদের সঙ্গে কী হচ্ছে, আমরা কীভাবে চলছি, আমাদের পরিস্থিতি কী, সেটা শুধু আমরা জানবো, আর যাদের সঙ্গে হয়েছে তারা জানবে। যেরকম তোমরা অনেকে বলছো আমার ভাই আমার দাদার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমি সবার কমেন্ট পড়ছি, তাহলে তোমরাই ভাবো সব কিছু কিছু বাড়িতেও এরকম ঘটনা ঘটেছে, আর তাদেরগুলো এরকম অস্বাভাবিক ঘটনা, কোনোটাই স্বাভাবিক না। তাহলে তোমাদের কেমন লাগে তোমরা তো জানোই। আর সেখানে আমার 23 বছরের একটা ভাই, 23 বছর, বয়সটা 23+, ঠিক আছে? এবার এই জিনিসটা বলা অত সোজা না, সম্ভবই না। সেই ঘটনার 1 সপ্তাহ আগে সে আমাদের সঙ্গে এত ভালোভাবে মিশলো, কাজকর্ম করলো, তো এখন তো বারবার ওর কথাই মনে হবে, নাহলে কার কথা মনে হবে তোমরাই বলো। আমরা যখন এখন তো মা নেই বাড়িতে, বাবা আমি ধরো আছি, খেতে বসলেও ওই কথাগুলোই মনে পড়ে, কী হলো ওর সঙ্গে, ধরো খাচ্ছি দুজনে, হঠাৎ করে মনে পড়বে যে ভাইয়ের সঙ্গে এটা কী হলো, এটা নিয়ে কথা বলতে বলতে এত কথা বলে ফেলি যে পরে লাস্টের খাওয়ারই ঢোকে না মুখে। আর কয়েকদিন পরেই আমার ভাই বোনের জন্মদিন ছিল। আর তোমাদেরকে একটা কথা বারবার বলছি, এর সঙ্গে কলেজ খুব ভালোভাবে যুক্ত, কেননা কলেজে তো আমার ভাই 5 বছরেরও যেত, আর এই 5 বছর আমাদের থেকে দূরে থাকতো, কলেজেই থাকতো, ওখানে যেটা থাকে তার কলেজেই থাকে। তো কলেজের প্রত্যেকটা লোক তো জানবে যে এই ছেলেটার মধ্যে 4 বছর আগের যে ভাবটা ছিল আর 1 বছর যে ভাবটা, সেটা অনেক আলাদা। তো ওদের তো দায়িত্ব ছিল আমার ভাইয়ের ব্যাপারে আমাদেরকে জানানো, ছিল না দায়িত্ব? কেন জানালো না? আমার কথা একটাই, কেন জানালো না? কলেজের সবাইও শুধু কলেজের দিকটাই দেখে গেছে, আমার ভাইয়ের জীবনের দিকটা দেখেইনি। শুধু কলেজের সবাই ভেবেছে যে সে স্টুডেন্ট, সুস্থ থাক অসুস্থ থাক যাই থাক, ও ওখানে আছে ব্যাস, ওকে দিয়ে এখন টাকা পাওয়া যাবে, হয়ে গেল। সত্যি এটাই, মাসে মাসে তো বাবা ঠিকই টাকা পাঠাচ্ছিলো কলেজে। এবার আমার ভাই যা খুশি হয়ে যাক, ওদের টাকা দিয়ে মতলব। এর জন্য আমার ভাইয়ের সঙ্গে কী কী ঘটেছে ওরাও জানতো, কিন্তু আমাদেরকে জানায়নি। ওদের শুধু একটা কথা, আমরা প্রবীরকে বুঝিয়েছি, আমাদের কথা শুনেনি। আরে বাবা, তোমরা পারোনি আমাদেরকে জানাতে, আমরা ঠিক কোনো ব্যবস্থা করতাম, কেন জানালি না? কেননা কলেজও এর সঙ্গে যুক্ত। তোমরা অনেকে পুলিশ কেসের কথা বলছো, যখন আমার ভাইয়ের বডিটা আনতে হবে বলে থানায় যায় আমার বাবা, একজন বাবা কত কী করতে পারবে, ওখানে আমাদের চেনা জানা কেউ নেই। হ্যাঁ, একজন ছিল মেশো। সব থেকে আমাদের একটা ভুল, যেটা ভাইয়ের যে ঘটনাটা ঘটেছিল তখনই যদি আমরা মেশোর সাথে কথা বলতাম তাহলে হয়তো কিছুটা হলেও আমরা জানতে পারতাম। তো সেই মেশোর ফোন নাম্বার আমাদের কাছে ছিল না। পরের রাত্রেবেলা যখন মামা আসে 11টাতে, তখন পরের দিন সকালবেলা সেই মেশোর নাম্বার না, মাসির নাম্বার মামার কাছ থেকে নিই, তারপরে মেশোর নাম্বার মেশোর সঙ্গে যোগাযোগ করি। তো
তখন মেসো ওই আমার ভাই যেখানে থাকে সেখান থেকে 1 ঘন্টার রাস্তা আর কি। তো মেসো শোনার পরেই সেখানে চলে যায়, আর মেসোর জন্য বাবা একটু তো সাহস পায়। তো এখান থেকে আমার বর যেতে তাও অনেকটা দেরি হয়, প্লেনে গেছিলো তবুও তো একটু দেরি হবেই, 10টার মতো বেজে গেছিলো। তো মেসো যাওয়াতে ওই থানার দিকটা সামলেছিল আমার বাবা, তো সেরকম কিছু জানা না ওরকম, সত্যি কথা যেটা, আমার বাবা সেরকম লেখাপড়া করেনি, তো এইসব ব্যাপারে আমার বাবা জানে না। আর সেই মুহূর্তে আর যাও জানবে সব হারিয়ে বসেছিল। তো মেসো যাওয়াতে একটু সুবিধা হয়। এরপরে আমার বড় যায় সেখানে। আর এবার তোমাদের বলি সেই থানা নিয়ে কী অসুবিধা হয়। এদিক থেকে আমার বর আমার ওর বন্ধুকে ফোন করে, সেও ওখানে যায়। আমার মা তো তখন মায়ের মধ্যে ছিলই না, পাগল হয়ে গেছিলো ওই মুহূর্তে। তো ওদের কলেজের সবাই আমার মাকে নাকি সামলেছিল। তো এবার যখন ভাইয়ের বডিটা নিয়ে আসবে বলে থানাতে দৌড়াদৌড়ি করে, তখন থানা ওই ডায়েরিটা নিচ্ছিল না, যেহেতু মধ্যমগ্রাম আর বারাসাত দুটোর মাঝখানে সেই জায়গাটা। একবার বলছিল তোমরা বারাসাতের থানায় যাও, একবার বলছে তোমরা মধ্যমগ্রামের থানায় যাও। এইভাবেই 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিয়েছে। তাহলে থানার থেকেও তো বলতে পারতো তোমরা হচ্ছে মিডিয়াকে বলো বা কিছু, ওই মুহূর্তে তো কারো এরকমই থাকবে না, তাই তো? যে বাবা মা হয়ে কি করে তারা ওই খোঁজ নেবে যে মিডিয়াকে ডাকতে হবে, একে ডাকতে হবে? এটা কার দরকার ছিল? কলেজের পক্ষ থেকে দরকার ছিল, থানার ওদের দরকার ছিল, কিন্তু কেউ মিডিয়াকে বলেনি। মানে জিনিসটা মিডিয়াতে আসতেই দেয়নি। যদি মিডিয়াতে আসে তাহলে কলেজের বদনাম হবে, এই কারণে মিডিয়াতে জিনিসটা আসতেই দেয়নি। আমার ভাইয়ের যে ঘটনাটা ঘটে এটা কোনো নিউজ চ্যানেলে দেখা হয়নি। আজকে মনে রাখছে, কালকে মনে রাখছে কলকাতার কিছু লোক, 2 দিন পরে ঠিক ভুলে যাবে, কারণ এটা কোনো নিউজ হয়ইনি। সবাই তো নাম দিয়েছে গাছ থেকে পড়ে মারা গেছে। আজকে একটা ছেলে স্নান করতে গিয়ে জলে ডুবে পড়ে মারা গেলেও সেটা নিউজ হয়। আমার ভাই গাছ থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল না, এতগুলো ঘন্টা থাকলো, তারপরে কি হলো কি না হলো কেউ কোনো খবরই নিল না। কেন? এর সঙ্গে অনেকের হাত। আর আমরা সেখানে কি করব? আমাদের চেনা জানা কোনো পুলিশও নেই সেরকম, মানে আমাদের সেরকম কিচ্ছু নেই পাওয়ার। যদি আমার বাবা সে কেস লড়তে যায় শুধু টাকা যাবে, বাবার কাছে তো সেরকম টাকা নেই এখন। ভাইকে পড়িয়েছে, একটা আশা ছিল ভাই লাইসেন্স পাবে, কিছু করবে, ব্যবসা করবে, এটা করবে ওটা করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা একদমই শূন্যই ধরতে পারো। এখন বাড়িটা ভাঙা আছে, ওটাও তো করতে হবে। এখন যদি থানার পেছনে দৌড়ায়, যতটুকুনো বাড়ি তৈরির জন্য বাবা জমাচ্ছে কষ্ট করে, সেটাও চলে যাবে। তারপরে আমাদের কোথায় থাকতে হবে? রাস্তাতে। যারা এর সঙ্গে যুক্ত তাদের কাছে যদি আমার ভিডিও যায়, তাহলে তোমরা শুনে নাও যে তুমি যতই চালাক হও না কেন, সত্যর কাছে না মিথ্যা একদিন ঠিক ধরা পড়বে। আর উপরে ভগবান আছে, সে একদিন না একদিন আমাদের ঠিক রাস্তা দেখাবে যে ঠিক কে কারা এর সঙ্গে যুক্ত। আমার ভাইকে কত কষ্ট দিয়ে তোমরা মেরেছো। একটা কথাই বলবো বারবার, তোমাদের যাদের বলছি ভিডিও দেখতে ইচ্ছা করে না আমার ভাইকে নিয়ে, তারা দেখো না তোমরা, তোমাদেরকে আমরা জোর করছি না। তবে আমি তো ভাইকে নিয়ে বানাবোই, আমি দিদি তো, আমার ওই অন্য টপিক আর নেই, সত্যি নেই। আমাদের সবার এখন একটাই টপিক, আমার ভাই। তাকে কে কীভাবে মারলো, কী হয়েছিল সেগুলো জানা আমাদের উদ্দেশ্য। আমরা মনে করি তোমাদেরকে জানাবো, কারণ এরকম আমার ভাইয়ের মতো অনেকেরই ভাই আছে যারা বাইরে পড়াশোনা করে। কখন কার সাথে কী ঘটনা ঘটে না সেটা বলা যায় না। যেমন আমার বোন ইউনিভার্সিটিতে পড়ে, শিব মন্দিরে। তো এবার ওদের ইউনিভার্সিটিতে আমার ভাই মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই একটা এরকম কেস হয়, একটা মেয়ে মারা যায়, সুসাইড করে। তো সে মেয়ে সুসাইড করেনি, তাকে মেরে ফেলে, মানে নিজে থেকে সে মেয়েটা মারা যায়নি, ঠিক আছে, তাকে মেরে ফেলে, তারপর সেটাকে নাম দেওয়া হয় সুসাইডের। আর এর সঙ্গে যুক্ত ছিল সেই ইউনিভার্সিটিরই একজন স্যারের। তো এটা চোখের সামনে একটা জিনিস, ঘটনা। আর আমার ভাই সেই কলকাতা থাকতো,
এবার সেখানে আমার ভাইয়ের সঙ্গে কী হয়েছিল কে জানে। তো আমরা চাইবো না সেটা সামনে আনতে? অবশ্যই চাইবো। এতে আমার পাশে তোমরা থাকো না থাকো সেটা তোমাদের যার যার নিজের ব্যাপার, কিন্তু আমি তো চাইবই। আমার ভাইয়ের ঘটনাটা তো অনেক দূরের কথা, চোখের সামনে যখন এটা দেখলাম, তো এরপরে তো আরও শিওর যে আমার এই ভাইয়ের ঘটনার পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু। কেউ মেরে ফেলে দিয়ে সুসাইডের নাম দেয়, আর এখানে আমার ভাই কী করে মারা গেছে আমরা কেউ জানিই না। শুধু একটাই জানি, মাথায় আঘাত পেয়েছিল, রক্ত জমেছিল। এবার কি করে আঘাতটা এলো আমরা জানতে চাইবো না? বলো, তোমরাই বলো। আমি জানি সবাই সব জিনিস পজিটিভভাবে নেয় না, কিছু লোক তো আছে যে নেগেটিভভাবে নেবে, নিতে পারো, আমার কোনো যায় আসে না। এর যে এখন তাও তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি, তোমরা যারা খারাপ কমেন্ট করছো এরপর সেটাও দেবো না, দেখবোই না। যারা ভালো কমেন্ট করছে তাদেরটা দেখবো। আর 100 জনের মধ্যে যে 100 জনই ভালো মানে হবে, 100 জনই যে সাপোর্ট করবে সেটা তো নয়। তার মধ্যে বেশিরভাগটাই তারা ভালো জিনিসটাকেও খারাপভাবে নেবে, এটা স্বভাব সবার মধ্যে, সব জায়গাতেই আছে। শুধু এটা ইউটিউব কেন, সব জায়গাতেই আছে। এটা পাড়া প্রতিবেশীর মধ্যেও আছে। এরকম ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, দেখছি। এই যে ভাইয়ের এই ঘটনার পরে আমাদের সাথে কত কিছু হয়ে যাচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি না তাই, তবে একদিন দেখাবো, জানাবো। আমাদের বাড়িতে এই ঘটনার পরে কিছু লোক তো ভীষণ খুশি, পাড়া প্রতিবেশী সবাই তো আর সমান হয় না। হ্যাঁ, তবে কিছু লোক আমাদের অনেক সাহায্য করেছে। যে বাবা মা যখন এখানে ছিল না, ভাইকে আনতে যায়, তখন আমাদের বাড়ির পাশে দুটো দিদা আছে, ওদের বাড়ির পাশের বাড়ি তার পাশের বাড়ি, তো এরা আমাদেরকে অনেক সাহায্য করেছে, আমাদের খাওয়ানো, আমাদের সাথে কথা বলা, সব দিকটা দেখেছে। তখন তো খাওয়া ঢোকে না ভেতরে, কিন্তু আমার একটা ছোটো মেয়ে আছে, এর জন্য একটু আমাকে খেতে হয়েছে। আমাদেরকে সুস্থ থাকতেই হতো বাবা মাকে সামলানোর জন্য, এর জন্য আমাদেরকে খাইয়েছে। সব কিছু ওই দুই দিদা যে তারা করেছে, অনেক কিছু করেছে ওরা। আর ভালোর মধ্যেও অনেক খারাপ থাকে, যারা মুখোশ করে থাকে সামনে, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যায়। এরকম ঘটনা ঘটেছে বলেই বলছি। যেদিন আমার বাবা সবাই আর কি কলকাতা থেকে রিটার্ন আসে, সেদিনকে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে আমাদের বাড়ির ওখানে, মানে বিশেষ করে আমার সঙ্গে। কিছু মানুষের কথা এরকম যে আমার ভাই আজকে নেই, এর জন্য ওদের খুব ভালোই হয়েছে, মানে খুব খুশিতেই আছে। এবার তারা এটা ভাবে না যে তাদের ঘরেও বাচ্চা আছে। কাউকে কিছু বলার আগে 10 বার ভাবতে লাগে যে আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে তো আমার সঙ্গে হতে পারে জিনিসটা। তাই কারো আঘাতের সময় তাকে আঘাত দিতে হয় না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা একটুখানি রাখছি। আসলে সেরকমভাবে কী ভিডিও করব, ভালো লাগে না কিছু, কাজকর্ম সবই করি। যখন একটু ফাঁকা থাকি তখন শুধু ভাইয়ের কথাগুলো না বেশি বেশি করে মনে পড়ে, ওর ফটোগুলো দেখি। আর এছাড়া কী বা করার আছে আমাদের, শুধু ওকে দেখেই এখন দিন কাটাতে হবে। আর কিছু কথা মনে পড়ে তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে যদি আমি ইউটিউব না করতাম তো এই কথাগুলো তো মনের মধ্যে চাপা বাঁধতে বাঁধতে পাথর হয়ে যেত। ইউটিউব আছে, ইউটিউব অ্যাকাউন্ট মানে ভিডিও করি বলে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তোমরা জানতে পারলে। এমনও ঘটনা ঘটে থাকে, নাহলে তো কেউ জানতেও না। যে এমনকি আমি তো কোনোদিন জানতাম না এরকম জিনিস যে ঘটে। এই কিছুদিন আগে যখন টিভিতে বা নিউজে দেখতাম এখানে ওই হোস্টেলে এটা মেয়ে মারা গেল, ছেলে মারা গেল, তখন একবারও ভাবিনি যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে। কেউ কি বুঝতে পারে যে আমাদের সঙ্গে এরকম জিনিসটা ঘটবে? তাই তোমাদেরকে জানানো, সবাই সাবধান হয়ে যাও। তো এখন রান্না বান্না খাওয়া দাওয়া করলাম, খেতে তো ইচ্ছেই করে না, খেতে হবে। আর এদিকে সোনু ঘুমোচ্ছে এখন। সোনু বাবা গেছে মাল নিয়ে, যেহেতু ওই বললাম আমাদের বাড়ি ড্রাইভারটা নিয়ে এখন, তো বাবা ওকে পাঠাচ্ছে কদিন থেকে। ও আসবে, স্নান টান খাওয়া দাওয়া করবে, বিকেলবেলা আবার যাবো বাড়িতে। বাবাও তো ওখানে একা থাকে, একা থাকাটা ভীষণ কষ্টের। আমি যখন একা থাকি তখন বেশি বেশি করে মনে পড়ে ভাইয়ের কথা, তো ওটাই ভাবি বাবা যখন একা থাকে তখন আরও হয়তো ভাইয়ের কথাগুলো বেশি বেশি করে ভাবি।
বাবার শরীরটাও খারাপ, ওদিকে মায়ের শরীরটাও খারাপ, কিন্তু তার থেকে বেশি বাবার শরীরটা খারাপ। বাবা তো, বাবা কেঁদে না মন হালকা করতে পারে না, বাবারা এটা পারে না। তো চলো এখানেই রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশেষ করে সবাই সবার বাড়ির যারা ছোট তাদেরকে দেখে বুঝিয়ে সুঝিয়ে রেখো, এটাই। আর কারো বাড়ির কেউ যেন এভাবে চলে না যায়।